আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করে এমন কি হলো, এটা 16তম কূটনীতিক এসেছেন বাংলাদেশে, ওনাকে হঠাৎ করে মন্ত্রী মর্যাদার কূটনীতিক করা হয়েছে, এটার কারণটা কি যদি একটু বলতেন। প্রথম যিনি হয়েছিলেন হাই কমিশনার, তিনি কিন্তু মানে অবসর নেওয়ার পরে তাকে ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন এবং তিনি কিন্তু মন্ত্রী পর্যায়ে ছিলেন, মানে 71। ভেবে দেখুন সময়টা। আমি জানি না বাংলাদেশের জন্য দ্বিতীয়বার 71 আসছে কিনা, কিন্তু দ্বিতীয় জন যিনি মন্ত্রী পর্যায়ে, এটা থেকে বোঝা যায় যে ভারত বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দিতে চায়। তাদের যে প্রতিবেশী প্রথম নীতি, সেই নীতিতে বরাবরই ছিল বাংলাদেশ প্রথম। মাঝখানে কিছু সময় বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল ভারতের প্রথম প্রতিবেশী নীতি থেকে, সেটাকে আবার তার পুনরায় একই রকম পুনঃস্থাপিত করা, যাতে প্রতিবেশী প্রথম হিসেবে ভারত বাংলাদেশের সঙ্গে সখ্যতাই বলো, মৈত্রী বলো, সম্পর্কের আদান প্রদানই হোক, সেগুলো যাতে আবার পুনরায় আগের মতো যেরকম সোনালী অধ্যায় ছিল সেরকম যেন হয়। আর হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। কূটনীতি ছাড়া একজন রাজনীতিবিদকে পাঠানো এবং তাকে মন্ত্রীর মানে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া, এর থেকে বোঝা যায় তার গুরুত্ব অন্য অনেক কূটনীতিবিদের থেকে। কারণ বাংলাদেশে অন্য যারা কূটনীতিবিদ হয়েছেন তারা ভবিষ্যতে পরবর্তী সময় পররাষ্ট্র সচিব হয়েছে, এখনো পর্যন্ত মন্ত্রী কেউ হননি। হ্যাঁ, মন্ত্রী কেউ হননি। তো সেই কারণে আমাদের যেটা মনে হয়েছে, বোধহয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তারা সরাসরি এবার বাংলাদেশের উপর নজর রাখবেন। সেই জন্য তাদেরই রাজনৈতিক ভাবে ঘনিষ্ঠ যিনি একই রাজনৈতিক দলের সদস্য, সেরকম একজন ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। এবং আমার ধারণা যে এর ফলে নিশ্চয়ই আমরা একটা তো সুফল অন্তত প্রথম দিনই দেখলাম। তার মানে ক্রিডেন্সিয়াল যেদিন জমা দিলেন, সেদিনই ট্যুরিস্ট ভিসা, যেটা দীর্ঘকাল বাংলাদেশের একটা আকাঙ্ক্ষা ছিল, গত 2 বছর ধরে বন্ধ, এটা চালু হওয়ার এবং আগামীকাল রবিবার থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে। হ্যাঁ রাশেদ, তাহলে কি আমাদের বাংলাদেশের জন্য কি ভিসা খুলে গেল? তার মানে গণহারে আবার আগের মতোই ভিসা পাবে, জুলাই জঙ্গিরাও ভিসা পাবে? আমার মনে হয় মানে আগের মতো মানে প্রথম দিন রবিবার থেকেই সেরকম সংকট হবে তা না। একটা সময় ভারত 16 লক্ষ ভিসা দিত, টুরিস্ট ভিসা, এবং ভারতে যত বিদেশি পর্যটক এসছেন তার মধ্যে বাংলাদেশি পর্যটকরাই সব থেকে সংখ্যায় ভারী, তারাই সব থেকে বেশি আসেন। নিকটবর্তী দেশ, অনেকেই খুব সস্তাতেও আসতে পারেন। এখন নতুন যে ট্রেন হয়েছে বেনাপোল পর্যন্ত পদ্মা সেতুর ওপর দিয়ে, সেখান থেকে এসে সীমান্ত অতিক্রম করার পরই অল্প খরচে, আজকে দেখলাম ফেসবুকে লিখেছে যে আমার 50 টাকা অটো ভাড়া দিয়ে আমি পৌঁছলাম বনগাঁ স্টেশনে, তারপরে সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমি শিয়ালদা পৌঁছে গেলাম। বিমানে আসার থেকে তো কলকাতা পৌঁছানো, কলকাতা স্বাভাবিক এই কারণে যে কলকাতায় ভাষা খাদ্য দুটো একটা সাযুজ্য আছে দুটো এলাকার মধ্যে, মানে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মধ্যে, বাঙালিদের মধ্যে বা ভারতের অন্যত্র যাওয়ারও একটা সুবিধা হয়ে গেল। কারণ বহু পর্যটক কিন্তু উত্তরবঙ্গে বেড়াতে যেতেন। যখন আমার যেটা মনে হয় এই পর্যটন ভিসা চালু হওয়ার অর্থ, এরপরে আরেকদিন হয়তো ঘোষণা হতে পারে যে দু দেশের মধ্যে যে ট্রেনগুলো বন্ধ হয়ে আছে, মৈত্রী, বন্ধন, মিতালি, যেগুলো কলকাতা সঙ্গে ঢাকার যোগাযোগ এবং ঢাকা থেকে উত্তরবঙ্গে মানে শিলিগুড়ি পর্যন্ত আসা যেত। ফলে এই ট্রেনগুলো আমি আশা করছি হয়তো যদি ট্যুরিস্ট ভিসা সেইভাবে চালু হয়, কারণ ভিসা চালু হলে ট্যুরিস্ট যত আসবে তখনই তো ট্রেনগুলোর গুরুত্ব বাড়বে, তখন হয়তো সেটা চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আমার মনে হয় ভারত সরকার সেক্ষেত্রে খুবই একটা দিনেশ ত্রিবেদী যাওয়ার পর থেকে
খুব ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছেন বলেই মনে হয়। দাদা, আপনি হয়তো ফটোকার্ডটা দেখেছেন, আমার কাছে এই মুহূর্তে নাই, না হলে আমি দেখাতে পারতাম। একজন মহিলা দীনেশ ত্রিবেদীর কাছে অনুরোধ বলছেন যে ওনার হাজবেন্ডের চিকিৎসা দরকার, উনি ভিসা পাচ্ছেন না, যেতে পারছেন না। এই মহিলাই সেই মহিলা যে গত 24 মাস দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওই যে হাদির সেই কথায় সব ছিঁড়ে ফেলো, ওই মিছিলগুলো, স্লোগানগুলো দিতেন। ওনারাও কি আসলে ভিসা পাবে না? না, দেখুন, এটা তো একটা মানবিক দিক, এবং উনি সরাসরি হাই কমিশনারকে অনুরোধ করেছেন, এবং আমার মনে হয় নিশ্চয়ই হাই কমিশনার বিবেচনা করছেন। দেখুন, ভারত বিরোধী সম্প্রতি তো আমি শুনেছি যে আপনাদের এনসিপির নেতা বাড়ি শ্বশুর মশাইরা কলকাতায় চিকিৎসা করতে এসেছিলেন, জি জি, যখন মেডিকেল তখনও সম্পূর্ণ ভিসা চালু হয়নি সেই অবস্থাতেও। ফলে আশা করছি যে নিশ্চয়ই হয়তো তিনি পাবেন, এবং এটা পাওয়ার পর তিনি বুঝবেন যে ঢাকা বা কলকাতা নয়, এরকম কোন বিভাজন রেখা টানাটা সঠিক নয়। কারণ ঢাকাই হোক বা দিল্লি হোক বা কলকাতা হোক, এটা পারস্পরিক স্বার্থের প্রয়োজন এই সংযোগ রাখাটা। এটাকে রাজনীতির মোড়কে কোনো বিভেদ তৈরি করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত তিনিই হচ্ছিলেন, তাই না? তা আজকে সেটা চালু হওয়ার পর আমার মনে হয় তিনি লাভবান হবেন। দাদা, আমি একটা কোশ্চেন না নিয়ে পারছি না। হ্যাঁ, গৌতম লাহিড়ী দাদার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের শরীরে কি রক্ত মাংস নেই? আপনাদের বিশ্বস্ত বন্ধুর জন্য কি করলেন? জনগণের মাঝে সত্যটা প্রকাশ করুন প্লিজ দাদা। উনি একটা প্রশ্ন রেখেছেন। আরেকজন লিখেছেন, দাদা আপনাদের লজ্জা নেই? যাবে তো সব ভারত বিরোধীরা। কি বলবেন? পাবলিক, এটা পাবলিক বলছে। না না, আমি বুঝতে পারছি, ঠিক কথাই, কিন্তু ভারত বিরোধী যারা তারা সকলেই আসতে পারবেন কিনা সেটা আমি জানি না। সেটা তো ভারতীয় হাই কমিশন প্রত্যেকের ভিসা দেওয়ার ব্যাপারে তদন্ত করেই তারা সিদ্ধান্ত নেবেন, তাই না? এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে মত দিলে তবে তারা ভিসা দেবেন। সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে সকলে এরকম অবারিত ভাবে ভিসা নিয়ে চলে আসবেন। ভুল ত্রুটি কিছু হয়তো হতে পারে, একটা দুটো, কিন্তু সাধারণ নাগরিক যারা যারা চান, যারা কোনো রাজনীতির মারপ্যাচের মধ্যে নেই, যারা প্রশ্ন করছেন, আমি ধরে নিচ্ছি তারাও অরাজনৈতিক ব্যক্তি, তাদেরও ব্যক্তিগত প্রয়োজনে তাদের মতনই অনেকের ব্যক্তিগত প্রয়োজন আছে, যে কারণে তারা আসতে চান। ঈদের সময় কলকাতায় এসে তারা বাজার করতে, দুর্গাপুজো দেখতে আসতে কলকাতা থেকে বাংলাদেশ, যারা কিন্তু দুর্গাপূজাই দেখতে আসেন, সেটা ধর্মের কারণে নয়, উৎসবের জাঁকজমক এবং আড়ম্বর দেখতে আসতেন। ফলে এই যাতায়াতটা কিন্তু যত হবে না, তত একে অপরকে বোঝা, ভুল বোঝাবুঝি গুলো কমে যেতে পারে বলে আমার ধারণা। মৌলবাদের চরম উত্থানটা ঘটেছিল 1975-এ, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তাই না? তার 75-এর পরবর্তী সময় থেকে আমি বলবো 91 সাল পর্যন্ত, কারণ 91 সালে প্রথম বিএনপি সরকার ক্ষমতায় আসে, গণতান্ত্রিক সরকার। তার আগে সামরিক সেনা শাসন ছিল, যদিও জিয়াউর রহমান তিনি ক্ষমতায় এসেছিলেন ঠিকই, পরবর্তীকালে তিনি রাজনৈতিক দলও তৈরি করেন, কিন্তু সেই সময়তেও কিন্তু মৌলবাদের উত্থান ছিল, এবং মৌলবাদ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বরাবর আছে। এই কারণেই এই বলবো যে আপনি 1972-এরও যদি বাংলাদেশের ভোট দেখেন, 27% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশে সবসময় আছে। তারা এই সময়ে সরকারগুলোর মদত পেয়ে তারা অনেক বেশি, এখন আপনি তাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, যারা উদারপন্থী বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা কার্যত অনেকে লুকিয়ে আছেন, অনেকে সমাজে বাইরে বেরোতে পারছেন না বা মুখ খুলছেন না, যে পরিবেশ পরিস্থিতি রয়েছে। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু বেশি, মৌলবাদের সংখ্যাটা কিন্তু, আমি সংখ্যা আছে, অস্বীকার করা যাবে না, তো সেটাই বাংলাদেশের সব, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যেমন আজকে এবং গতকালকে বেশ বড় বড় কিছু মিছিল হয়েছে, এবং আপনার সেখানে বক্তৃতাতে যা আছে, যেমন একটা বক্তৃতা এখন খুব ভাইরাল, সেখানে বলছে যে পুলিশ যদি বিচার না করে তাহলে উনি কসম খেয়ে বলছেন যে তাকে হত্যা করা হবে। এটা ওপেন, শত শত মিডিয়া দ্বারা। বিষয়গুলোকে কিভাবে দেখছেন দাদা? এটা তো বলছি যে শুধু ভারতের জন্য তো নয়, এটা বাংলাদেশের জন্য একটা উদ্বেগের বিষয়। বাংলাদেশের সরকার যদি মৌলবাদ এবং জঙ্গিবাদকে দমন না করেন,
সোজা বাংলায় প্রবাদ হচ্ছে যে বাঘের পিঠে চড়লে সেই বাঘই একদিন খেয়ে ফেলে। ফলে এদেরকে নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা দেখা দেবে, মানে অসুবিধা দেখা দেবে। ফলে তাদের নিজেদের স্বার্থে গোটা বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই জঙ্গিবাদকে রোখার তারা পদক্ষেপ নিচ্ছেন, সেটা দৃশ্যত যেন দেখা যায়, সবাই যেন দেখতে পায়। সেটা যদি না দেখেন তাহলে ইউনূস সরকারের মতোই তাদের চরিত্র প্রকাশিত হবে একই রকম ভাবে। ইউনূস যেরকম কোনো কিছু করেননি, জঙ্গিবাদকে রোখার কোনো চেষ্টা করেননি, এখন যদি তারেক রহমান সরকারও না করেন তাহলে বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি কলঙ্কিত হবে বলেই মনে করি। কারণ বিষয়টা কি হয়েছে জানেন দাদা, যেই মাত্র না ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে হামাসের সমর্থক আছে, ঘাঁটি বলেন নাই উনি, সমর্থক আছে, না পাকিস্তানে ঘাঁটি আছে বাংলাদেশ, এর ঠিক একদিন পর থেকেই শুরু হলো এই ঘটনা, মানে এই পতাকা লাগানো। এবং এখন তো এমনও কিছু পতাকা এসছে যেগুলো মানে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে বানানো, মানে মাঝখানে কলেমা লেখা এবং দুই পাশেই আপনার, আমি একটা হয়তো আপনাকে ফটোতে এইভাবে দেখাতে পারি, এই যে 6 লাভ বাংলাদেশে এখন এই পতাকা। ঠিক ইসরায়েলি কূটনীতিক বলার পরেই দেখি যে এইটার উৎপাদ বাড়লো। এখানে কি কোনো পাওয়া যায় বা আপনাদের জন্য অ্যালার্মিং কিনা? আপনার তো পার্শ্ববর্তী রাষ্ট্র। অবশ্যই অ্যালার্মিং। কারণ হামাসের কর্মকাণ্ডকে আমরা কখনোই সমর্থনও করি না। কেবলমাত্র তারা ফিলিস্তিনের একটি রাজনৈতিক দল বলে তারা যেটা করেন সেটাকে, সব তাদের কর্মকাণ্ডকে আমরা, তারাও যে হত্যাকাণ্ড চালিয়েছেন সেগুলোকে আমরা সমর্থন করি না। তারা উগ্রপন্থী, চরমপন্থী। ফলে এদের প্রভাব তো মুসলিম দেশগুলোতে সহজেই বিস্তার লাভ করতে পারে এবং যার প্রভাব ভারতে আসতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেজন্য ভারত সরকারকে সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই দু দেশের মধ্যে ভবিষ্যতে যখন এই উগ্রপন্থা, চরমপন্থা, জঙ্গিবাদ ওখানে নিয়ে আলোচনা হবে তখন হয়তো এই বিষয়গুলো আলোচিত হতে পারে। দাদা আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার পরে চায়না সফরে আছেন বর্তমান, এবং আজকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে ওনারা মংলা পোর্ট যেটা আছে সেটা চায়নাকে দিচ্ছেন। আবার সম্ভবত তিস্তা চুক্তি হতে পারে, এখনো শিওর না। এবং চায়নার যেটা আগে ভারতকে দেওয়া হয়েছিল আপনার ইকোনমি জোন, ওইটা নিয়ে অলরেডি চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল বিষয়গুলোকে কি মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের নির্বাচিত সরকার তাকে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি সেখানে না এসে মালয়েশিয়া হয়ে চীনে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা তাকে নিতে হয়েছে মূলত, আমার যেটা মনে হয়েছে, সেখানকার দক্ষিণপন্থী চরমপন্থীদের চাপে। তার কারণ হচ্ছে, কেন মালয়েশিয়া? চীন তো ঠিক আছে, মালয়েশিয়া কেন? মালয়েশিয়া এই কারণে যে মালয়েশিয়া, আপনি হয়তো জানেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি একসময় জামায়াতে ইসলামের শিবিরে, ছাত্র শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং সম্প্রতি মালয়েশিয়া বেশ কিছু বাংলাদেশি জঙ্গিকে ধরে তারা আবার বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। ফলে অনেকগুলো এই বিষয়গুলো কোনো একটা চাপ তারেক রহমান সরকারের উপর ছিল যে মালয়েশিয়াটা অনেকটা নিরাপদ আশ্রয়স্থল ছিল এই ধরনের উগ্রপন্থীদের, সেটাতে কোনো সমস্যা তৈরি হয়েছে। বাকি মানে গণমাধ্যমে লেখার জন্য অনেক কিছু ভালো ভালো কথা লেখা হয়, মানে আর্থিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, প্রতিরক্ষা সংক্রান্ত সবই। মূল বিষয়টা এটাও একটা আছে, বলে রাখা চলবে না যে সেই জাকির নায়েক হোলি আর্টিজেন ঘটনার সময় যার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তিনি কিন্তু মালয়েশিয়াতেই গেছেন পলাতকে। দ্বিতীয়ত চীনের প্রসঙ্গে দেখুন, এটা বাংলাদেশ সরকারের একটা সার্বভৌম সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত ভারত তো জোর করে পরিবর্তন করতে পারবে না, চাপও দিয়ে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। টানা মনে করেছেন চীনে যাওয়ার দরকার, যেতেই পারেন, অস্বাভাবিক না। ভারত প্রতিবেশী অন্য অনেক রাষ্ট্র চেষ্টা করেছিল চীনের সঙ্গে সখ্যতা বজায় রাখা, কিন্তু চীন কিন্তু যে কোনো অর্থসাধ্য কড়ায় গন্ডায় সুদে আসলে গুনে নেয়। তাদের যে সুদের, আপনি ভালো করে যদি তুমি দেখো যৌথ বিবৃতিটা, বাংলাদেশ কিছু চেয়েছে আর চীন চেয়েছে, কিন্তু দুজনের সিদ্ধান্ত হয়েছে এমন কোন জিনিস জয়েন্ট স্টেটমেন্টে যেগুলো থেকে বলা হচ্ছে যে
তারা চায় যেহেতু মংলাপুট কেন, মংলাপুটে ভারতের সহযোগিতায় তৈরি হয়েছিল, সেখানে ভারতকে এর আগের সরকার তার ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন চট্টগ্রাম মংলা। একটা কথা পরে ব্যাখ্যা করতে গিয়ে সে বলেছেন যে আরো অন্য অনেক দেশকেও কিন্তু উপেক্ষা করা হবে না, এরকম একটা কথা বলেছে। আমার মনে হয়েছে যে চীনের যে অপরে যে সিদ্ধান্তগুলো, এগুলো সবটাই কিন্তু আকাঙ্ক্ষা, সেগুলো বাস্তবায়ন হবার নিয়ে সম্ভব হয়েছে। যদি তিস্তার কথাই বলি, এটা ঘটনা হলে তো ভারতের পক্ষে চিন্তাজনক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতের ঘাড়ের কাছে বসে চীনা প্রযুক্তিবিদরা থাকবে এবং তারা লাল ফৌজের লোক, গোয়েন্দা বাহিনী সেখানে থাকলে ভারতের পক্ষে অস্বস্তিকর নিশ্চয়ই। ভারত এমন কোনো কাজ করেনি আজ পর্যন্ত সামরিক দিক থেকে, তাদের মাটি থেকে, যেটা বাংলাদেশের জন্য ক্ষতি হয়, সেরকম কোনো কাজ করেনি। বাংলাদেশ সবসময় বলছে যে বাংলাদেশের জমিও ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, কিন্তু এই ধরনের যদি প্রতিরক্ষা সংক্রান্ত সমঝোতা হয়, সেক্ষেত্রে অবশ্যই ভারত বাংলাদেশের ভূখণ্ড ভারত বিরোধী কাজে ব্যবহৃত, কারণ চীন তো ভারতের ঘোষিত শত্রু, বন্ধিত নয়। দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছে, মাঝে মাঝেই হয়ে থাকে। দ্বিতীয়ত, তিস্তা প্রসঙ্গে কিন্তু জয়েন্ট স্টেটমেন্টে বলা আছে চীন তার ক্ষমতা এবং সম্ভাবনা খতিয়ে দেখে তবে সিদ্ধান্ত নেবে। চীন সিদ্ধান্ত নিয়েছে এটা লেখা নেই, ফলে আমার মনে হয় তারা আরো অনেক কিছু বিষয় হয়তো দেখতে চাইছে না, কতটা ফিজিবল বা কতটা করা যায় সেটা একটা দেখার বিষয় আছে। এখন দেখুন, ওখানে যদি হয়, সেটা হলে ভারত তার বিকল্প ব্যবস্থা করবে। কেউ কেউ তো বাংলাদেশ থেকেও বলেছেন যে চীনকে দেওয়ার পর সেটা এমন হলো যেটুকু পানি আসছিল সেটাও হয়তো আসবে না, ভারত হয়তো নদী অন্য পথে পানি ঘুরিয়ে দিতে পারে, তাই না, চ্যানেল কেটে, খাল কেটে। ফলে এটা যতক্ষণ না বাস্তবায়িত হওয়ার পথে প্রথম পদক্ষেপ হচ্ছে, তার আগে এটা নিয়ে এখনো পর্যন্ত ভারতের, আমি বলছি ভারতের উদ্বেগের কিছু আমি এখনো দেখছি না এই মুহূর্তে। কারণ গোটাটা ঘোষণা আছে, আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, কিন্তু চুক্তি নয়। দ্বিতীয়ত, বাংলাদেশ ওই প্রসঙ্গগুলো ছাড়াও যে নিজেদের আর্থিক চীন যে ঋণ দেয় তাদের সুদের হার অনেক বেশি, সুদ কমানোর আবেদন করা হয়েছে, কিন্তু সুদ কমাবে চীন এই প্রতিশ্রুতি দেয়নি। ফলে জয়েন্ট স্টেটমেন্টের বিটুইন দ্য লাইনগুলো যদি পড়েন, আমার মতে হচ্ছে গণমাধ্যমে প্রকাশ করার জন্য অনেক কিছু প্রকাশ করতে হয়, ইতিবাচক প্রকাশ করতে হয়, কিন্তু যারা কূটনীতিবিদ তারা জানেন যে আসলে বিষয়টার মধ্যে প্রাপ্তিক যোগ কিন্তু শূন্য। কারণ চীনও এই মুহূর্তে আর্থিক সংকটে আছে, বিশেষ করে যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের সঙ্গে চীনও সংকটে আছে। 5 বছর আগে চীন সম্ভাবনা এবং আমাদের সক্ষমতা বিচার করে সিদ্ধান্ত নেব, এই লাইনগুলো আগে বলা হতো না, এগুলো এখন বলা হচ্ছে কারণ আর্থিক সংকট। এসিজেড এর প্রসঙ্গে, এসিজেড তো ভারতকেও দেওয়া হয়েছিল, সেটা কোনো কারণে বাস্তবায়ন হয়নি। চীন রীতিমতো একটি ব্যবসায়িক দেশ, তারা কড়ায় গন্ডায় সবকিছু বুঝে নেয়, এবং সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ ঋণের বোঝা বলা হচ্ছে, এগুলো ঋণ, কোনো দান নয়। এই ঋণকে তো বাংলাদেশের মানুষকে বইতে হবে, তাই না, তার একটা দাম দিতে হবে প্রত্যেক। সুতরাং কতটা বাংলাদেশের জন্য লাভজনক সেটা একটা, কারণ মূলত দেখুন চীনে আসার মূল উদ্দেশ্যটা ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সামিটে যোগ দিতে। তিনি যেহেতু চীনে যাচ্ছেন, সেই কারণে চীনের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সৌজন্যমূলক বৈঠক বা দ্বিপাক্ষিক বৈঠক করার একটা প্রস্তাব দেওয়া হয়, যেটা চীনও সাদরে গ্রহণও করেছে, তারা রাজিও হয়েছে। কিন্তু কোন কোন চীনা সংবাদপত্রে আমি শুনেছি লিখেছে সম্পাদকীয়তে যে ভারত কেন নির্দেশ দেবে বাংলাদেশ কি করবে। ভারত কোনো নির্দেশ দেয়নি, আপনি যেখানে বেশি যান না, চীনে যাবেন, কোথাও যাবেন, সেখানে যান, কে বারণ করেছিল? একসময় তো মলদ্বীপও গিয়েছিল, শ্রীলঙ্কাও গিয়েছিল, লাভ হয়েছে। শেষ পর্যন্ত তাদের আর্থিক সংকটে, তাদের অন্য সমস্যার সমাধানে ভারতকেই আর্থিক সাহায্য করতে হয়েছে। আজকে তারা প্রত্যেকে ভারতের মুখাপেক্ষী। সুতরাং ওটা অবস্থার নিরিখে
ভারত হচ্ছে আপনার অনেকটা পরিবারের মতো, তাই না? আর আপনি চীনের, আমাকে একজন প্রাক্তন হাই কমিশনার বলেছিলেন, যখন এই প্রশ্ন উঠেছিল বারে বারে আপনারা চীন যান, মানে এই হচ্ছে শেখ হাসিনার সময়, উনি তখন বলেছিলেন ভারত হলো আমাদের ভাই, ভাইয়ের কাছে সাহায্য চাওয়া আর ব্যাংকের কাছে সাহায্য চাওয়ার মধ্যে ফারাক আছে। চীন হলো ব্যাংক, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, সেটা তো ভাই নয়। সে যে চীন বাংলাদেশকে যুদ্ধে স্বাধীনতায় বিরোধিতা করেছে, যে চীন স্বীকৃতি দিতে দেরি করেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও নিন্দা করেনি, সেই চীন হঠাৎ গোটা বাংলাদেশিদের প্রেমিক হয়ে যাবে, এটা ভাবাটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। কারণ চীন বন্ধু হবে ওই জামায়াত ইসলামী চরমপন্থী এদেরই। আর একটা প্রসঙ্গ হয়তো জানি না, হয়তো তোলনি, আমি বলছি যেটা দেখলাম, যেটা চীন আর একটা প্রস্তাব দিয়েছে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর, সেটা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটা যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ হলো চীনের পুরোনো প্ল্যান ছিল বেল্ট রোড ইনিশিয়েটিভ, যেটাতে শেখ হাসিনা সরকার প্রথমে যোগ দিয়েও পিছিয়ে এসেছিলেন, যেটা বাস্তবে হওয়া সম্ভব। মনে রাখ